বন্ধুরা এসে গেছি স্টেশনে। আজকে যাব বোলপুর শান্তিনিকেতন। ইচাবু স্টেশন থেকে নৈহাটি থেকে মাতারা এক্সপ্রেস ধরে বোলপুর। চলো বন্ধুরা আজকে বোলপুর শান্তিনিকেতন ঘুরে আসি। দেখো গাইজ, আমরা বোলপুর পৌঁছে গেছি। অনেকটা সময় লাগলো ট্রেনে, যাই হোক একটু লেটও ছিল ট্রেনটা। তো এখন আমরা বাইরের দিকে যাব, দেখা যাক খিদেও পেয়েছে, কি খাবার পাওয়া যায় এবং গাড়ি বা টোটো বা অটো কি পাওয়া যায় সেটা বুক করে আমরা বোলপুর থেকে শান্তিনিকেতনের দিকে অগ্রসর হব। টোটো বা অটো যাই হোক, যা পাবো তাই নিয়ে শান্তিনিকেতনের দিকে যাব। বন্ধুরা, রাস্তায় যেতে যেতে শান্তিনিকেতন নিয়ে কিছু তোমাদের তথ্য দিই। প্রথমে বলে রাখি, শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরে অবস্থিত। শান্তিনিকেতনের পুরানো নাম ছিল ভুবনডাঙ্গা, যেটি পরবর্তীকালে পাল্টে গিয়ে শান্তিনিকেতন নাম দেওয়া হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ঈশ্বর চিন্তা ও ধর্ম আলোচনার জন্য একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। সেই আশ্রমই আজকের শান্তিনিকেতন। বর্তমানে কেন্দ্রীয় বিশ্বভারতী বিদ্যালয়ের জন্য বিশেষভাবে পরিচিত। 1921 সালের 23শে ডিসেম্বর বিশ্বভারতী বিদ্যালয় উদ্বোধন করা হয় এবং 1951 সালে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। আমাদের যে টোটো দাদা আছে, সে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এবং বিশেষ যেসব ইনফরমেশনগুলো আমাদের বলছে। চলো এবার আমরা একটু জেনে নিই টোটো দাদার থেকে এখানকার কিছু ইতিহাস। এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে নার্সারি স্কুল। এখানে 4 থেকে 6 বছরের বাচ্চাদের খেলাধুলা নাচ যায়, তার সঙ্গে পড়াশোনা খুব ভালো হয় এখানে পড়ানো হয়। এখানে বাচ্চারা খুবই আনন্দের সঙ্গে পড়াশোনা হয়। একটা নাম দেওয়া হচ্ছে আনন্দ পাঠশালা। এখানে সকালে ক্লাস হয়। এখানে যারা লোকাল এরিয়া যারা আছে, লোকাল এরিয়ার বাচ্চারা এখানে সবাই ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে। এখানে বহিরাগতদের ভর্তির কোনো ব্যবস্থা সেরকম নেই, যেহেতু ছোটো বাচ্চা তো থাকার কোনো ব্যবস্থা সেরকম নেই। এই জন্য যারা লোকাল এরিয়া আছে সবাই ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে। সকালে স্কুল হয়, নিয়ে আসবার নিচ হয়ে এই যে গিট দিয়ে ঘেরা আছে, এখানে বাচ্চারা মতো মানে এখানে ওপেন ক্লাস। আচ্ছা, আর ওই যে হরিজমের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওই বাড়িটার নাম হচ্ছে দেহলি বাড়ি। তো গুরুদেব যখন ওনার স্ত্রীকে নিয়ে প্রথম এখানে এসেছিলেন বিয়ে করে, তখন ওই বাড়িতে উনি ওনার স্ত্রীকে নিয়ে থাকতেন। তো ওনার স্ত্রী যেহেতু এখানে থাকতেন বলে ওনার স্ত্রীর নাম অনুসারে স্কুলটার নাম দেওয়া হলো মৃণালিনী আনন্দ পাঠশালা। আর এই যে বাড়িগুলো দেখছেন, এই বাড়িগুলো হচ্ছে মহিলা সমিতির কার্যালয়। এর নাম হচ্ছে আলাকিনী মহিলা সমিতি। তারের ওই পাড়ে দেখুন পুরোটা আমের বাগান আছে, বুঝতে পারছেন? পুরোটা আমের বাগান আছে। ওই জায়গাটার নাম হচ্ছে আম্রকুঞ্জ। ওখানে একটা স্টেজ আছে, কর্মকর্তা স্টেজ, সমাবর্তন মঞ্চ। 1913 সালের 3 নভেম্বর যখন গুরুদেব বিদ্যাঞ্জলি নোবেল পুরস্কার পেয়েছেন, তখন ওই মঞ্চের উপরে জওহরলাল নেহরু আর মহাত্মা গান্ধী ওনাকে ওই মঞ্চের উপরে সম্বর্ধনা জানিয়েছিলেন। এই বটগাছটি দেখতে পাচ্ছ, এই বটগাছটির বয়স 200 বছরেরও বেশি। রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবার সাথে 12 বছর বয়সে প্রথম শান্তিনিকেতন কদিনের জন্য ঘুরতে আসে। শান্তিনিকেতনে এসে শান্তিনিকেতনের পাশে খোয়াই বলে একটি জায়গা আছে, সেখানে রবীন্দ্রনাথ প্রায় সময় ঘুরতে যেতেন আর ওখান থেকে নুড়ি পাথর কুড়িয়ে নিয়ে আসতেন। আর সেই নুড়ি পাথর দিয়ে খেলার ছলে এই গাছের নিচে 3টি পাহাড়ের মতো স্তূপ করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে এই জায়গার নাম দিয়েছিলেন 3 পাহাড়। আর এই গাছটিকে নিয়ে কবিতা লিখেছিলেন। কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী মদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়া। এই বাড়িটিকে দেখতে পাচ্ছ, এটাকে বলে তাল ঘর। এই তাল গাছটিকে কেন্দ্র করে এই ছাউনি দেওয়া মাটির বাড়িটি তৈরি করা হয়েছে। এই তাল গাছটিকে নিয়ে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আছে, এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে
উঁকি মারে আকাশে। কবিতাটি এই গাছটিকে নিয়েই লেখা হয়েছিল। যে মন্দিরটি দেখতে পাচ্ছ দূরে, এটি হচ্ছে কাচের মন্দির বা ব্রাহ্ম মন্দির। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। সেই সময় থেকে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা দিবস হিসাবে প্রতি বুধবার সকালে এই মন্দিরে উপাসনা করা হয়। এই মন্দিরে কোনো মূর্তি নেই, শুধুমাত্র ভগবানের উপাসনা করা হয়। জাতি ধর্ম নির্বিশেষে সবাই এসে এখানে ভগবানের উপাসনা করতে পারে, তার জন্য এটি বানানো হয়েছিল। পয়লা বৈশাখ, নববর্ষ, 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, এরম বিশেষ বিশেষ দিনে এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হয়। তাছাড়াও এই মন্দিরে একটি টেলিফিল্ম পোস্ত শুটিং করা হয়েছিল। সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর উনি এই বাড়িটা বানিয়েছিলেন। বাড়ির নাম দিয়েছিলেন শান্তিনিকেতন গৃহ। এই বাড়িটা বানিয়েছিলেন কলকাতা কংগ্রেস সভা ঈশ্বর উপাসনা করার জন্য বাড়ি তৈরি করেছিলেন। কলকাতায় যে ঠাকুর বাড়িটা আছে ওর উন্নত বাড়ি, মানে ওর মডেল আর এর মডেল অনেকটা সেম। আর এই বাড়িটা 3টে খন্ডকে বাড়ি তৈরি করা হয়েছে হিন্দু মুসলিম। মানে যদি কখনো ঢুকে আপনি দেখার সুযোগ পান, দেখবেন যে বাড়িটা আপনি সুন্দর থেকে আপনি 3 রকমভাবে দেখতে পাবেন। একদিকে মানে মসজিদ, একদিকে মানে গির্জা, আর একদিকে মানে মন্দির। বর্তমানে এটা হেরিটেজ বিল্ডিং, এর মধ্যে মহর্ষি দেবেন্দ্রনাথের মধ্যে দেওয়া আছে। আর ওর সামনে দেখুন একটা মূর্তি আছে, দেখতে পাচ্ছেন? ওটা হচ্ছে রামকিঙ্কর বেজের তৈরি। ওটার নাম হচ্ছে অনির্বাণ শিখা। এর অর্থ হচ্ছে যে এক জনের শান্তিনিকেতনকে শিশুরূপে গুলো মঙ্গল কামনা করছে। তাহলে এটা যদি বুঝতে পারছেন, কাছে গেলে হয়তো কিছুটা বুঝতে পারবেন না। তো যখন যখন সূর্য মাথার উপরে থাকবে তখন একটা শ্যাডো করবে। সেই শ্যাডোটা আপনি যেগুলো বুঝতে মনে হবে বাচ্চা ওই যদি কখনো সুযোগ পান ভিতরে ঢোকার আগার থেকে দেখবেন ওই গেটের মাথায় 3টে বাণী উনি লিখে গেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। এই 3টে কথা কিন্তু দেখুন গেটের মাথায় এখনো লেখা আছে, উনি লিখে গেছিলেন ওনার হাতেরই লেখা। এই মূর্তিটির নাম আদিবাসী পরিবার বা দেশান্তর। কোলে বাচ্চা, মাথায় ঝুড়ি, ঝুড়িতে জিনিসপত্র ঠাসাই, পুরুষের কাঁধে বাঁক, বাঁকের সামনে ছোট্ট বাচ্চা বসে আছে, পিছনে জিনিসপত্র, নিচে পোষা কুকুর। ওনারা নিজেদের জিনিসপত্র নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, তাই এই মূর্তিটির নাম দেওয়া হয়েছে দেশান্তর। মূর্তিটি এখন দেখবে, সেই মূর্তিটির নাম হচ্ছে কলের গাছ। আদিবাসী মেয়েরা সেই সময় রাইস মিলে কাজ করত। সকালবেলায় কলের বাঁশি শুনে ঘর থেকে বেরোত। সেরকমই এই মহিলাটিও ঘর থেকে বেরোচ্ছিল। সেই সময় পেছন থেকে তার ছোট্ট বাচ্চাটি এসে কাপড়টা টেনে ধরে এবং বায়না করে সেও তার সাথে যাবে। এই মূর্তিগুলো রামকিঙ্কর বেদ বানিয়েছিলেন। এই মূর্তিগুলো নুড়ি, কাপড় আর সিমেন্ট দিয়ে ছুঁড়ে ছুঁড়ে বানানো, যার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছ এই দুটি মূর্তি কোনোটাই কোনো ফিনিশিং নেই, কারণ পুরোটাই দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে বানানো। রামকিঙ্কর বেদ এই মূর্তি দুটি বানিয়েছিলেন। রামকিঙ্কর বেগ ছিলেন বাঁকুড়ার লোক। নুড়ি, কাপড়, সিমেন্ট এসব দিয়ে ছুঁড়ে ছুঁড়ে এই দুটি মূর্তি তিনি বানিয়েছিলেন। গাইজ, আমরা চলে এসেছি শান্তিনিকেতনের মিউজিয়াম। তো এই মিউজিয়ামে সেই সময়ের বহু প্রাচীন জিনিস সংগ্রহে রাখা আছে। তো যারা বোলপুর ঘুরতে আসবে শান্তিনিকেতনে তাদের বলবো যে মিউজিয়ামটা অবশ্যই ঘুরো। এর ভেতরে প্রচুর প্রাচীন জিনিস তোমরা দেখতে পাবে, কারণ
আমরা ভিডিওতে তো দেখাতে পারবো না, কারণ এখানে ফটো বা ভিডিও অ্যালাউ নেই। তো যেটুকু দেখাতে পারবো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। তো মিউজিয়ামের ভেতরে ক্যামেরা বা মোবাইল অ্যালাউ নেই। তো ওটা তোমাদের দেখতে হলে তোমাদেরকে বোলপুরে আসতে হবে এবং মিউজিয়ামে ঢুকে সেই প্রাচীন জিনিসগুলো দেখতে হবে। তো আমরা চলে এসেছি মিউজিয়ামের গেটের সামনে। এবার আমরা মিউজিয়ামের গেট দিয়ে ঢুকবো ভেতরে। ভেতরে টাইট সিকিউরিটি চেকিং রয়েছে, দেখো ব্যাগ চেক করছে। এরপরে আমরা মিউজিয়ামের দিকে যাব। এই দেখো ডান দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই সময়ের মিউজিয়াম। তো এই মিউজিয়ামের ভেতরে কোনো ছবি বা ভিডিও তোলা এলাও নেই, কিন্তু বাইরে যে মাঠ আছে, গাছ আছে, সুন্দর রাস্তা আছে, এগুলো ভিডিও করা যাবে। তো যেটুকু পারবো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। বলে রাখি, এই মিউজিয়ামের ভেতরে কোনো মোবাইল আর ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা ভেতরে কোনো ছবি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। এই মিউজিয়ামে ঢুকতে গেলে জুতো বা চটি খুলে ঢুকতে হয়। দেখো বাদিকে সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি। চটি খুলে আমরাও ভেতরে ঢুকবো, মিউজিয়ামের প্রাচীন জিনিস দেখব। তো বন্ধুরা, আমরা ভেতরে ঢুকে মিউজিয়ামের প্রাচীন জিনিস দেখে আসি, তারপরে বেরিয়ে তোমাদের সাথে আবার গল্প করছি। দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে এসেছি। তো ভেতরে যা দেখলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যেটুকু পারছি। যে ভেতরে গিয়ে দেখলাম সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা বহু জিনিস রয়েছে, যেগুলো দেখে মনে হচ্ছে যেন আমি সেই সময় চলে গেছি। কেন সামনে দেখছি রবীন্দ্রনাথের ব্যবহার করা চশমা, ঘড়ি, পেন ইত্যাদি, সেগুলো দেখে মনে হচ্ছে এই জিনিসটা সেই সময় রবীন্দ্রনাথ পড়তো। তাও আমাদের কত ভাগ্য যে আমরা সেই জিনিসটিকে সংগ্রহে রাখতে পেরেছি। তো বন্ধুরা, মিউজিয়ামের ভেতর তো কিছু দেখাতে পারলাম না, বাইরে যেটুকু আছে সৌন্দর্য তোমায় দেখাই। এই দেখো বট গাছের যে শাখা পোশাখা ঝুলছে, আমরা ছোটবেলায় অনেকেই এই জিনিসগুলো ঝুলেছি, আমি তো ঝুলেছি। তো যাই হোক, দেখো জায়গাটা কি সুন্দর, এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো এই দেখো পাতা দিয়ে কিরকম একটা সুরঙ্গ টাইপের করেছে। তো ওর ভেতর দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন একটা সবুজ কিছুর মধ্যে দিয়ে চলে যাচ্ছি। চারিদিকটা কি সুন্দর, এবং দেখছো নিচে লাল মাটি। এটা আমাদের ওখানকার মতো মাটি নয়, দেখো পুরোটাই লাল মাটি। এই দেখো একটা কিরকম মডেল রয়েছে, সেই সময়ের প্রাচীন মডেল। তো চারিদিকেই এরকম বিভিন্ন মডেল আছে, গাছপালা আছে। চলো দেখতে থাকো। ওই যে দূরে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে সেই সময়ের বৈঠকখানা। বহু প্রাচীন, আমাদের যেরকম বসার জায়গা হয়, বৈঠকখানা হয় বাড়িতে, সেরকমই সেই সময় বৈঠকখানা। ভেতরে ফটো তোলা এলাও নেই, বাইর থেকেই দেখালাম। চারিদিকটা দেখো, রোদ্দুর ঝলমল করছে, প্রচণ্ড গরম। তার মধ্যে তোমাদের জন্য ভিডিও করছি, তোমাদের সাথে শেয়ার করছি যা আমি দেখেছি। এই দেখো, সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা গাড়ি, যে গাড়ি করে উনি বিভিন্ন কাজে যেতেন। দেখো সেই সময়ের গাড়ি কিরম ছিল দেখতেই পাচ্ছ। এই দেখো এইটুকু জায়গায় কি সুন্দর পদ্ম ফুটেছে। ফটোতে কথা বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো চারিদিক ঝলমল ঝলমল করছে, প্রচন্ড রোদ। বন্ধু, তোমাদের বলে রাখি এইটাই, যে তোমরা এলে পরে ঠান্ডার দিনে আসবে, গরমের দিনে আসবে না। দেখো আমরা ঘেমে চুমে কিরকম হয়ে গেছি, প্রচন্ড কষ্ট হচ্ছে। তাও এই গরমের মধ্যে তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিও করছি, না হলে এত কষ্টে লাগছে, এত গরম লাগছে বলার কথা না। তাই বলছি বারবার করে, তোমরা যখনই আসবে ঠান্ডার দিনে আসবে, গরমের দিনে ভুলেও আসবে না, তাহলে তোমরা ভালোভাবে কোনো কিছুই দেখতে পাবে না, প্রচণ্ড কষ্ট হবে। যাই হোক, আমরা মিউজিয়াম দিয়ে এবার বেরিয়ে যাব। বন্ধুরা, আমরা চলে এসেছি সুরুল রাজবাড়ি। বীরভূম জেলায় অবস্থিত, প্রায় শোনা যায় 300 বছরেরও পুরনো সুরুল সরকার বাড়ি, যেটি সুরুল রাজবাড়ি নামে পরিচিত। শোনা যায় এই পদবিটি ইংরেজদের থেকে তারা পেয়েছিলেন। এদের মূলত
নীল চাষ এবং নৌকায় পাল তোলার ব্যবসা ছিল। শরৎচন্দ্র সরকারের আমল থেকেই এই বাড়িতে দুর্গাপুজো শুরু হয়। 2023 সালে আনুমানিক 287 বছর এই পুজো হচ্ছে। দেখতে পাচ্ছেন বহু পুরনো প্রাচীন বাড়ি এবং এই এদিকটায় হচ্ছে পুজো মণ্ডপ, যেখানে নাকি প্রতি বছর দুর্গা পুজো হয়। বন্ধুরা, আরেকটা কথা বলি, এই সুরুল বাড়িতেই জনপ্রিয় সিরিয়াল রানী রাসমণির শুটিং হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, এই সুরুল বাড়িতেই আমাদের জনপ্রিয় সিরিয়াল রানী রাসমণির শুটিং হয়েছিল। বলে রাখি, যারা আমার এই ভিডিওটি দেখছো তারা যদি রানী রাসমণি সিরিয়ালটি দেখে থাকো তাহলে এই বাড়িটির ভিডিও দেখলে তোমরা অবশ্যই চিনতে পারবে। চলো বাড়িটিকে একটু ঘুরে আমরা দেখে নিই। পুরোটা আমরা বাড়িটা ঘুরতে পারবো না, কেন পেছন দিকটায় কিছুটা জায়গা এই রাজবাড়ির শরিক যারা আছে তারা থাকেন, তো ওই জায়গাটা বন্ধ আছে, ওই জায়গা অবধি যাওয়া যাবে না। তো যেটুকু খোলা আছে, যেটুকু পারমিশন আছে, সেটুকু তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখতে থাকো, আমিও দেখছি, তোমাদেরও দেখাচ্ছি। দেখো, আমরা একটা পেছন দিকে চলে এসেছি, ঠিক রাজবাড়ির পেছন দিকে। এদিকটাও অনেকটাই জায়গা, কিন্তু পুরোটা যাওয়ার পারমিশন নেই, কেন ওনাদের শরিক যারা আছে তারা পেছন দিকটাতে থাকে। তো যেটুকু মানে পারমিশন পেয়েছি দেখার, সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এই জায়গাটাও খুব চেনা লাগবে, কারণ রানী রাসমণিতে এই জায়গাটাও শুটিংয়ে দেখিয়েছে। চলো এইবার আমরা রাজবাড়ি থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়বো বাইরের দিকে, এবং বাইরে থেকে তোমাদের এই সুরুল রাজবাড়িটি দেখাবো সামনেটা কিরাম লাগে দেখতে। যদিও ঢোকার সময় আমি সামনেটা পুরোপুরি দেখাইনি, তো আরেকবার দেখিয়ে দিই। দেখো কি সুবিশাল রাজবাড়ি, আজ ফাঁকা পড়ে আছে। তো বন্ধুরা, আমরা এবার বাইরের দিকে যাব, বাইরের দিক থেকে রাজবাড়িটা কিরাম দেখতে লাগে তোমাদের দেখাবো, দেখতে থাকো। এই আমরা বেরিয়ে যাচ্ছি মেন দরজা দিয়ে। এবার আমরা সুরুল রাজবাড়িটি বাইরে থেকে দেখাবো, যেটা হয়তো তোমরা শুটিংয়ে দেখেছো এই বাড়িটার বাইরটা। তো আমিও তোমাদের এই বাড়ির বাইরের দিকটা দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। সুরুল রাজবাড়ির পাশেই আছে লক্ষ্মী জনার্দনের মন্দির এবং সাথে দুটি শিব মন্দির। দেখো বন্ধুরা, এই মন্দিরটা অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের মতো দেখতে, যদি অত বড় না হলেও মন্দিরটি দেখতে কিন্তু অনেকটাই দক্ষিণেশ্বরের মন্দিরের মতো। তাই রানী রাসমণি সিরিয়ালে যে দক্ষিণেশ্বরের মন্দিরটি তোমরা দেখেছো, সেটি অরিজিনালি দক্ষিণেশ্বরের মন্দির নয়। এই মন্দিরটিকেই দক্ষিণেশ্বরের মন্দিরের রূপ দেওয়া হয়েছিল। এই জায়গাতেই দক্ষিণেশ্বরের যেটুকু সিন দেখানো হয়েছে এই মন্দিরটাকে ঘিরেই দেখানো হয়েছে। এবং দেখতে পাচ্ছ বন্ধুরা, এই মন্দিরটার গায়ে টেরাকোটার কত সুন্দর কাজ করা আছে, তবে ক্যামেরায় সব ধরা পড়ছে না। যদি তোমরা কোনোদিন আসো তখন দেখতে পারবে কি সুন্দরভাবে এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজ করা রয়েছে। ওই দেখো দূরে দুটি শিব মন্দির। এবার চললাম খেতে, প্রচণ্ড খিদে পেয়েছে, সারাদিন সেরকম কিছু খাওয়া হয়নি। টোটো দাদাকে বললাম একটা ভালো হোটেলে নিয়ে যেতে। না সত্যি, টোটো দাদা একটা খুব ভালো হোটেলের সন্ধান দিল, বনভীতি হেসেল ঘর। যদি তোমরাও আসো, তোমরাও এই হোটেলটায় খেতে পারো। খাওয়ার যথেষ্ট ভালো, একটু কস্টলি হলো, যথেষ্ট ভালো খাওয়ার। এবং এখানকার স্পেশালিটি হলো কাঁসার থালা, কাঁসার বাটি, কাঁসার গ্লাস, কাঁসার জগ,
এগুলোতে খাবার দেওয়া হয়। দেখো লিস্ট, তুমি যা খাবে এই কাউন্টারে গিয়ে সেই খাবারের লিস্ট করে দিলে এবং টাকা পেড করে দিলে তারা টেবিলে সার্ভ করে দেয়। তো আমরাও সেরকমই করলাম। প্রচণ্ড খিদে পেয়েছে, আমি আর থাকতে পারছি না, এই খাবারের গন্ধে আমার আর সহ্য হচ্ছে না, কতক্ষণে খাবার আসবে সেটাই ভাবছি। আমরাও একটা টেবিল নিয়ে বসে পড়লাম, কেন প্রচণ্ড ভিড়, টেবিল পাওয়াটাই ব্যাপার। তো যাই হোক একটা টেবিল পেলাম। দেখো বন্ধুরা, খাবার দিয়ে দিয়েছে পটল, একটা শাক, ভাত, ওদিকে আছে লঙ্কা দেওয়া রয়েছে যদি কেউ লঙ্কা নুন খায়, বা ঘি দেয়, ঘি যদি খায়। এখানে রয়েছে পোস্ত, এখানে রয়েছে একটা আলু কুমড়োর তরকারি, ডাল, আর সাথে আমরা কাতলার পিস নিয়েছিলাম, কাতলা মাছের। ওই দেখো কাতলা মাছ, খাবারটা খুবই সুস্বাদু। তোমরাও যদি আসো তোমরা অবশ্যই এই হোটেলেই খেও, খুব খাবারটা আমার তো ভালো লেগেছে। তার সাথে এরকম কাঁসার থালায়, আমি বাড়িতেও যদিও কাঁসার থালায় খাই, তো সেই জন্য কাঁসাটাই প্রেফার করি, তো কাঁসার থালাইতেই এরা দেয়। চলো এবার খাওয়া হয়ে গেছে। তো এই হোটেলের বিষয়ে বলে রাখি যে এখানে শুধু খাওয়ার নয়, নিচে খাওয়া, উপরে একটা সুন্দর বেলকনি আছে যেখানে তোমরা সেলফি নিতে পারবে, আর সাথে রয়েছে এখানে থাকার ব্যবস্থাও আছে, ফুডিং লজিং দুটোই আছে। এখানে দেখো চারিদিকটা কত সুন্দর, এবং থাকার ঘরও আছে, তোমরা চাইলে এখানে নাইট স্টেও করতে পারবে। এটা হলো সোনাঝুরির হাট, এখানে সব রকম জিনিসই পাওয়া যায়, মাটির জিনিস থেকে শুরু করে শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া সবই এখানে পাওয়া যায়। তো এই হাটটি এখানে রোজই বসে, তো আমরাও এই হাটটি দেখতে চলে এলাম। তো বন্ধুরা দেখো, এখানে পাঞ্জাবি, শাড়ি, ফতুয়া, মাটির জিনিস, মাটির অলংকার সবই এখানে পাওয়া যায়। এই হাটে ওখানকার যে সাঁওতাল মেয়েরা আছে তারা নাচ গান করে, এবং আমাদের মতো টুরিস্টরা গেলে তাদেরকে নিয়েও তারা নাচ গান করে, অনেকে শখে তাদের সাথে নাচে। দেখো সেরকমই একটা টুরিস্ট ফ্যামিলি ওই সাঁওতাল মহিলাদের সাথে হাত পা ছড়িয়ে নাচছে তাদের মতো করে। দেখো কি সুন্দর ওখানকার হাতের কাজ, কি সুন্দর বাড়ি সাজানোর মতো জিনিসের উপর কি সুন্দর হাতের কাজ করেছে। তোমরাও এগুলো কিনে এনে বাড়িতে সাজিয়ে রাখতে পারো। এবার আমরা চললাম কঙ্কালীতলা মায়ের মন্দিরের দিকে। এই মন্দিরটি দেখে আমরা সোজা স্টেশনের দিকে যাব, ফেরার সময় হয়ে এসছে। এই দেখো আমরা কঙ্কালীতলায় চলে এসেছি, কঙ্কালীতলা কালী মায়ের মন্দিরে। যদিও সেইভাবে প্রস্তুতি নিয়ে আসিনি বলে পুজো দিতে পারিনি, বাইরে থেকে দাঁড়িয়ে মাকে প্রণাম করেছি। দেখো এটা কঙ্কালীতলার মন্দির।
বন্ধুরা দেখো ফেরার পালা, বোলপুর স্টেশনে চলে এসেছি, আবার ফিরবো এবার। তাও ভিডিওটা যদিও অনেকটাই বড় হয়ে গেছে, লেন্দি হয়ে গেছে, তাও বোলপুর স্টেশনটা না দেখিয়ে পারলাম না, কারণ বোলপুর স্টেশনটা যথেষ্ট সুন্দর, তাই শর্টে যেটুকু দেখানো যায় সেটুকু তোমাদের দেখালাম। আমাদের ট্রেন প্রায় চলে এসছে, আর একটু পরেই আমরা ট্রেনে উঠবো, তাই যেটুকু দেখানো যায় সেটুকু তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা কিরম হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তার মধ্যেও চেষ্টা করছি তোমাদের ভিডিও দেওয়ার। তো আমাদের ট্রেন চলে এসছে, যদি সারাদিনের ভিডিওতে কিছু তোমাদের ইনফরমেশান দিতে পারি, মনে হয় যে কিছু ইনফরমেশান তোমরা পেয়েছো, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। চলো বন্ধুরা, ট্রেন এসে গেছে, এবার আমরা ট্রেনে উঠবো এবং বাড়ির দিকে এগিয়ে যাবো। ট্রেনটিকে গুড বাই বলে নেমে পড়লাম ইচ্ছাপুর স্টেশনে। এবার যাব বাড়ি, অনেক রাত হয়েছে, শরীরে ক্লান্তিও রয়েছে, তাই এবার বাড়ির দিকে আগাবো গুটি গুটি পায়। বন্ধুরা, যদি আমার এই ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং ফলো করে রেখো আমার ইউটিউব পেজটাকে। তাহলে বন্ধুরা, আজকের মতো গুড নাইট। আবার যদি কোথাও যাই তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব।